একবার ভাবুন তো, একটা দেশের পুরো নেতৃত্বকে এক ঝটকায় শেষ করে দেয়া হলো। সাধারণত কি হওয়ার কথা? দেশটা ভেঙে পড়বে, বিশৃঙ্খলা তৈরি হবে, তাই তো? কিন্তু ইরানের ক্ষেত্রে ঘটল ঠিক এর উল্টোটা। আজকের এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে একটা ভয়ঙ্কর হামলা ইরানের সামরিক কৌশলকে আসলে আরও মজবুত করে তুলল। দিনটা ছিল ২৮শে ফেব্রুয়ারি, শনিবার। তেহরানের একেবারে কেন্দ্রে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বাসভবনে একটা বৈঠক চলছিল। সেখানে ছিলেন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক আর বেসামরিক নেতারা। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সবকিছু বদলে গেল। সকাল ৯:৪০ খামেনির বাসভবনে পরপর ৩০টারও বেশি মিসাইল এসে আঘাত হানল। হামলায় সর্বোচ্চ নেতা, তার পরিবারের সদস্য আর দেশের ৪০ জনেরও বেশি সিনিয়র কর্মকর্তা আর ১৩ জন টপ মিলিটারি কমান্ডার সবাই নিহত হলেন। সোজা কথায় এটা ছিল একটা পারফেক্ট ডিক্যাপিটেশন স্ট্রাইক, মানে এক আঘাতে পুরো দেশের মাথা কেটে নেওয়ার মতো অবস্থা। মনে হচ্ছিল যেন ইরানের কমান্ড সিস্টেমটা এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। তো যে কোনো সামরিক বিশ্লেষকের চোখে এটা তো একটা ফাইনাল ব্লো, তাই না? একটা দেশ তার সর্বোচ্চ নেতৃত্ব হারানোর পর তো পঙ্গু হয়ে যাওয়ারই কথা। কিন্তু আসলে কি তেমনটা হয়েছিল? কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ঘটল ঠিক তার উল্টোটা। হামলার মাত্র ২ ঘন্টার মধ্যে ইরান পাল্টা আক্রমণ শুরু করে দিল। ভাবুন একবার, যেখানে আগে সংঘাতগুলোতে প্রতিক্রিয়া জানাতেই তাদের ১২ ঘন্টা লেগে গিয়েছিল, সেখানে এবার পুরো নেতৃত্বহীন একটা রাষ্ট্র প্রায় সাথে সাথে জবাব দিল। তো প্রশ্নটা হচ্ছে, এটা কিভাবে সম্ভব হলো? একটা দেশ তার সেন্ট্রাল কমান্ড হারানোর পরেও কিভাবে এত দ্রুত আর এত অর্গানাইজড একটা হামলা চালাতে পারল? চলুন এই ধাঁধার উত্তরটাই খোঁজা যাক। আর এই রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর একটা কথায়। তিনি বলেছিলেন তাদের মোজাইক ডিফেন্স সিস্টেম সক্রিয় করা হয়েছে। তো কি এই মোজাইক ডিফেন্স? এটা আসলে এমন একটা সিস্টেম যেখানে পুরো ইরানকে ৩১টা আলাদা প্রদেশে ভাগ করা হয়েছে, আর প্রত্যেকটা প্রদেশ একটা স্বাধীন বা অটোনমাস মিলিটারি ইউনিট হিসেবে কাজ করে। মানে প্রত্যেকটা ইউনিটের কমান্ডার নিজেরা সিদ্ধান্ত নিতে পারে, তাদের তেহরানের আদেশের জন্য অপেক্ষা করতে হয় না। ঠিক যেমন একটা মোজাইকের হাজারটা ছোট ছোট পাথরের টুকরো থাকে, একটা দুটো টুকরো খসে পড়লেও পুরো ছবিটা কিন্তু নষ্ট হয় না। ঠিক সেভাবেই কাজ করে এই সিস্টেমটা। সাধারণ মিলিটারি স্ট্রাকচারের সাথে এর পার্থক্যটা এখানে। একটা সাধারণ আর্মিতে টপ লিডারশিপ হল সিঙ্গল পয়েন্ট অফ ফেলিয়ার, মানে ওই এক জায়গায় আঘাত করলেই পুরো সিস্টেমটা ভেঙে পড়ে। কিন্তু ইরানের এই মোজাইক সিস্টেমে যেহেতু নেতৃত্বটা ছড়ানো, তাই এই দুর্বলতাটাই নেই। তেহরানের সেন্ট্রাল কমান্ড ধ্বংস হয়ে গেলেও বাকি ৩০টা ইউনিট কিন্তু নিজেদের মতো করে যুদ্ধ চালিয়ে যেতে পারে। এই যে ইউনিক একটা ডিফেন্স সিস্টেম, এটাই ইরানকে সুযোগ করে দিয়েছে একই সাথে দুটো আলাদা ফ্রন্টে একটা বিধ্বংসী যুদ্ধ চালানোর। চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করছে। প্রথম ফ্রন্টটা হল সরাসরি মিলিটারি অ্যাটাক। ইরানের লক্ষ্য হল মিডল ইস্টে আমেরিকার যে সামরিক ঘাঁটিগুলোর নেটওয়ার্ক আছে, যেটাকে তারা বলে মাকড়সার জাল, সেটাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া। বাহরাইনে আমেরিকার 5th ফ্লিটের হেডকোয়ার্টার থেকে শুরু করে কাতারে আমেরিকার সবচেয়ে বড় এয়ারবেস পর্যন্ত সবই এখন তাদের হামলার মুখে। আর দ্বিতীয় ফ্রন্টটা শায়েদ আরও ভয়ঙ্কর, আর এটা কোনো সামরিক ফ্রন্ট নয়, এটা হলো অর্থনৈতিক যুদ্ধ। ইরান সরাসরি আমেরিকার সাথে লড়ার বদলে সারা বিশ্বে একটা জ্বালানি সংকট তৈরি করতে চাইছে, যাতে আমেরিকা চাপে পড়ে আলোচনার টেবিলে আসতে বাধ্য হয়। আর এই খেলার সবচেয়ে বড় অস্ত্র হল হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ। ব্যাপারটা বেশ মজার। হরমুজ প্রণালী একটা ছোট্ট জলপথ, কিভাবে পুরো পৃথিবীর অর্থনীতিকে জিম্মি করতে পারে, চলুন সেটাই দেখি। এই প্রণালীটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ একটু ভাবুন। পৃথিবীতে সমুদ্রপথে যত তেল বাণিজ্য হয়, তার প্রায় ৪ ভাগের ১ ভাগ, মানে ২৫% কিন্তু যায় এই প্রণালী দিয়ে। শুধু তেলই না, সারা বিশ্বের মোট এলএনজি বা লিকুইফাইড ন্যাচুরাল গ্যাসের ২০% এই পথে যায়। তার মানে এই একটা রাস্তা বন্ধ হয়ে যাওয়া মানে বিশ্বজুড়ে একটা ভয়ঙ্কর জ্বালানি সংকট তৈরি হওয়া। আর এর প্রভাব কিন্তু আমরা এখনই বাজারে দেখতে পাচ্ছি। এই ঘটনার পর তেলের দাম ব্যারেল প্রতি $৯০ উঠে গেছে, যা গত ৬ বছরের সর্বোচ্চ। আর বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থা চলতে থাকলে দামটা $১৫০ও পৌঁছতে পারে।
ইরান মূলত দুটো কাজ করছে এই অর্থনৈতিক চাপটা তৈরি করছে। প্রথমত, তারা হরমুজ প্রণালী ব্লক করে দিচ্ছে যাতে তেল গ্যাস বাইরে যেতে না পারে। আর দ্বিতীয়ত, তারা সৌদি আরব বা কাতারের মতো দেশগুলোর তেল আর গ্যাসের প্রোডাকশন সেন্টারে সরাসরি হামলা চালাচ্ছে যাতে উৎপাদনই বন্ধ হয়ে যায়। এই কৌশলের যে ঢেউ তা কিন্তু শুধু আমেরিকা বা ইরানের মধ্যেই আটকে নেই, এটা পুরো অঞ্চলের জিওপলিটিক্যাল সমীকরণটাই ওলটপালট করে দিচ্ছে। দেখুন, উপসাগরীয় দেশগুলো, যেমন ধরুন সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব, তারা তাদের পুরো অর্থনীতিটাই গড়ে তুলেছে একটা কথার ওপর ভিত্তি করে, পলিটিক্যাল স্ট্যাবিলিটি বা রাজনৈতিক স্থিতিশীলতা। এই স্থিতিশীলতার ভরসাতেই বিলিয়ন বিলিয়ন ডলারের বিদেশি ইনভেস্টমেন্ট এসেছে। আর এই সংঘাতটা ঠিক সেই পরিচয়ের ওপরেই আঘাত হেনেছে যা তাদের জন্য একটা অস্তিত্বের সংকট। ফলে এই দেশগুলো এখন পড়েছে এক বিরাট উভয় সংকটে। যদি তারা আমেরিকার পক্ষ নেয় তাহলে ইরানের সরাসরি হামলার শিকার হতে হবে, আর যদি তারা আমেরিকাকে চাপ দেয় যে উত্তেজনা কমাও, তাহলে এই অঞ্চলের ক্ষমতার ভর কেন্দ্রটা ইরানের দিকে চলে যাবে। দুদিকেই বিপদ। আর ঠিক এখানে ইরানের মাস্টার স্ট্রোকটা বোঝা যায়। তারা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে আমেরিকার সবচেয়ে কাছের বন্ধুরাই এখন ওয়াশিংটনে গিয়ে ইরানের হয়ে কথা বলতে বাধ্য হচ্ছে যাতে এই সংঘাতটা থামে। এটা যে কোনো সামরিক শক্তির চেয়েও অনেক বেশি কার্যকর একটা কৌশল। ইরানের এই মোজাইক ডিফেন্স আসলে যুদ্ধের গতানুগতিক সব ধারণাকেই চ্যালেঞ্জ জানাচ্ছে। যখন কোনো সেন্ট্রাল লিডারশিপ থাকে না, যখন যুদ্ধটা অনেকগুলো স্বাধীন ইউনিট মিলে চালায়, তখন জয় বা হারের সংজ্ঞাটাই তো বদলে যায়। ভবিষ্যতের যুদ্ধগুলো হয়তো এই প্রশ্নের উত্তরের ওপরই নির্ভর করবে।